আমাদের আজকের বিষয়, ইরানকে নরক বানাতে চান ট্রাম্প। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী। আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ইরানকে নরক বানাতে চান ট্রাম্প। 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, সেই আলটিমেটাম আজকেই শেষ হয়ে যাচ্ছে। আমরা জানি যে এই আলটিমেটামের পরেই কয়েক ঘন্টার মধ্যেই ইরান কিন্তু আবার কয়েক গুণ বেশি শক্তি নিয়ে গালফ এরিয়াতে আরও হামলা জোরদার করেছে সে বিভিন্ন জায়গায়, এবং ইরানের পক্ষ থেকেও একটি কথা বলা হয়েছে, একটি সতর্কবাণী দেওয়া হয়েছে। আমি দুজনেরই বক্তব্য আমি একটু উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। ট্রাম্প বলেছিলেন, যদি 48 ঘন্টার মধ্যে ইরান হরমুজ থেকে অবরোধ তুলে না নেয় এবং সমঝোতা চুক্তিতে আসতে ব্যর্থ হয় তাহলে দেশটির উপর নরক নেমে আসবে। এর কয়েক ঘন্টা পর ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী হামলা যদি অব্যাহত থাকে তাহলে অচিরেই পুরো মধ্যপ্রাচ্য তাদের জন্য নরক হয়ে উঠবে। পাল্টাপাল্টি নরক বানানোর কথা বলা হচ্ছে। আসলে আপনি কিভাবে দেখছেন, মধ্যপ্রাচ্যই কি নরক হয়ে উঠবে? জি, সে একটা সম্ভাবনা তো আছেই। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে 48 ঘন্টা আমার মনে হয় যে আজকের থেকে প্রায় 5-6 দিন আগে, 10 দিন হয়ে 10 দিন 10 দিনের যে ইয়েটা ছিল, ট্রাম্প জি 10 দিনের একটা সীমা রেখে দিয়েছিল যে এই সময়ে শান্তি আলোচনা হচ্ছে, যেটা কিন্তু সবসময়ই ইরান প্রত্যাখ্যান করেছে। তারা যেটা বলতে চাচ্ছে যে কূটনৈতিক আসলে কোনো আলোচনা হয়নি, আলোচনা হতে পারে কি না বা আলোচনা হলে কিভাবে হবে, এটা নিয়ে আপনার কথা আদান প্রদান হচ্ছে। এবং কথা আদান প্রদান হতে যে আপনি জানেন হয়তো বা কয়েকদিন আগে আপনার যিনি ইরানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কামাল খারাজি, উনি কিন্তু এটা নিয়ে কাজ করছিলেন, পাকিস্তানের সাথে বোধহয় এটা নিয়ে কাজ করছিলেন, এবং ইরানের কর্তৃপক্ষের সাথে সেই সময় কিন্তু উনার উপরে কিন্তু বম্বিং হয়, এবং উনার উপরে বম্বিং হয়, উনার স্ত্রী মারা যায় এবং উনিও বোধহয় খুবই গুরুতরভাবে আহত হন। তার মানে যে এই যে আলোচনার ব্যাপারে যখনই কেউ গেছে এবং বলা হচ্ছে যেটা ইসরায়েল বোধহয় করেছে, অর্থাৎ যে কেউই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে চায় তাকে ইসরায়েল হত্যা করে বলে এরকম একটা অভিযোগ কিন্তু করা হচ্ছে। এই অবস্থায় যখন তার মানে আসলে যখন কোনো কূটনৈতিক আলোচনা হচ্ছে না, সেই অবস্থায় উনার 10 দিন কিন্তু আগামীকাল শেষ হয়ে যাচ্ছে, তাই না? সোমবারে শেষ হয়ে যাবে। এখন উনার কথা হচ্ছে যে আমি যেটুকু বুঝি যে এমনিতে সাধারণত আমি সামরিক বিশেষজ্ঞদের যেটুকু কথা শুনেছি যে উনাদের সাধারণত যেটা ফার্স্ট লিস্ট থাকে টার্গেটের যে লিস্টটা থাকে সাধারণত সেটা 15 দিনে শেষ হয়ে যায়। তো সেখানে কিন্তু এটা 1 মাস, এখন 5 সপ্তাহের দিকে যাচ্ছে। সুতরাং আসলে কিন্তু টার্গেট প্রায় সব শেষ, এবং টার্গেট শেষ হওয়ার পরে তারা এখন সিভিলিয়ান টার্গেটকে আপনার অ্যাটাক করা আরম্ভ করেছে। আপনি দেখেছেন 2 দিন গতকালকে বোধহয় একটা ব্রিজও ধ্বংস করা হয়েছে, একটা বা দুটো ব্রিজ। এটা করে কোনো লাভ হয়নি, এটা কোনো মিলিটারি সিগনিফিকেন্স, মিলিটারি গুরুত্ব আছে বলে মনে হয় না, কিন্তু করা হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই অবস্থায় যুক্তরাষ্ট্র যেহেতু তার টার্গেট শেষ, যুক্তরাষ্ট্র এখন ভাবছিল যে এই সময় সে যুদ্ধ বিজয় ঘোষণা করে চলে যাবে। বিজয় সে ঘোষণা করতে পারছে না, কারণ এখনও ইরান প্রতি আক্রমণ করে যাচ্ছে। যেহেতু সে করতে পারছে না, আপনি এটা অনেক পড়েছেন যে ওরা বলছে যে ট্রাম্প সেই যুদ্ধ থেকে বের হওয়ার, কোনো মতে বিজয় ঘোষণা করার একটা ছুতো খুঁজছে, একটা কোনো একটা কৌশল খুঁজছে। এখন কৌশলটা কি? ইরান বলছে পালাবার পথ খুঁজছে ট্রাম্প। এক্স্যাক্টলি, সে পালাবার পথ খুঁজছে। তো পালাবার পথ খুঁজতে যে সে বলছে যে একটা হচ্ছে যে এখনই যদি তারা হরমুজ প্রণালী ছেড়ে দেয় তাহলে সে চলে যাবে, তাহলে তার বিজয় হবে। কিন্তু ইরান তো তা করছে না। ইরান তো তার 15 দফার একটাও তো মানে নাই। সে তো এমনকি তার নিউক্লিয়ার নিয়েও কোনো এখনও নেগোসিয়েশন শুরু হয় নাই। সো এই অবস্থায় আমি মনে করি ট্রাম্প এখন এই হুমকিটা দিচ্ছে যে সে আগামীকাল যেই মুহূর্তে সেই আপনার টাইমের সময় সীমা পার হবে, যে সে আপনার ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেবে, এত বম্বিং হবে। এই তো, কিন্তু আমার কথা হচ্ছে যে এই বম্বিং যদি হয়, এত বড় দেশ যেটা যুক্তরাষ্ট্রের 1/3 জায়গা, যুক্তরাষ্ট্রের 1/3 জনসংখ্যা, সেখানে
কি এত বম্বিং করে কি তারা আসলেই কিছু করতে পারবে কিনা, এবং প্রস্তুর যুগে ফিরিয়ে দেওয়ার পরে কি মিসাইল আক্রমণ বন্ধ হবে? ইরান বলেছে বন্ধ হবে না, ইরান বলছে ড্রোন আক্রমণ বন্ধ হবে না। তা আমার কথা হচ্ছে যে উনি যদি এটা করেনও, আমার মনে হয় তার ফলটা হবে যুদ্ধ বন্ধ হবে না, কিন্তু তার ফল হবে ইরান যেটা বলেছে সেটা হচ্ছে যে সে গালফ আরব কান্ট্রিজ এবং সাথে সাথে ইসরায়েলকে এমনভাবে তার আক্রমণ চলবে, এমনভাবে সে আগের থেকেও আমরা করেছে আক্রমণ করবে যে দুইটাই একটা ধ্বংসস্তূপে পরিণত হবে। এখন আমার কথা হচ্ছে যে আমরা যতটুকু জানি, এটুকু বলে আমি শেষ করব, ফুয়াদ বলবে যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু স্টক মার্কেট, ব্যবসায়ীদের স্বার্থ, এটা তার কাছে একটা অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমি আশা করি যে তার যারা আপনার স্টক মার্কেটে যারা তার বন্ধু বা তার গ্রুপের সদস্য, তারা তাকে বুঝাবে যে যদি গালফ কান্ট্রিজগুলো, অর্থাৎ এই গালফ কান্ট্রিজগুলো যদি একেবারে ধ্বংস হয়ে যায়, তাহলে কিন্তু আগামী 4-5 বছরে কিন্তু মানুষ পৃথিবীতে কেউ তেল পাবে না, গ্যাস পাবে না, প্লাস্টিক্স পাবে না, সালফার পাবে না, কিচ্ছু পাবে না, আগামী 4-5 বছর পাবে না। এইটাতে তখন কেউ চলতে পারবো আমরা? এটা হতে পারে? আমরা সবাই প্রস্তর যুগে ফেরত যাবো হয়তো। এইটুকু ভয়াবহ না? তো সেটা চিন্তা করে সে আশা করি করবে না। আমি এখন এইটুকু বলা। আপনার কাছে আমি আবারও আসবো, আমরা জানি না আসলে যে কি সামনে ঘটবে। আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। এই যে পাল্টাপাল্টি হুমকি, যে আমি নরক বানাবো, সে বলছে আমি নরক বানাবো, আসলে কি, আপনি কি দেখছেন? মধ্যপ্রাচ্যের অবস্থা কেমন মনে হচ্ছে? ধন্যবাদ। 9/11-এর ঘটনার পরে আমার মনে আছে যে আমেরিকা তখন জেনারেল পারভেজ মোশাররফ সম্ভবত পাকিস্তানে দায়িত্বে, তো ওনাকে বলা হয়েছে যে উনি যেন ওয়ার অ্যান্ড টেররের এই যে যুদ্ধ চলছে এটাতে যেন জয়েন করে পাকিস্তান। তো মোশাররফ সাহেব খুবই রিলাক্টেন্ট ছিলেন এবং জয়েন করছিলেন না। তো একটা পর্যায়ে ডোনাল্ড রামসফেল্ড ওনাকে বলেছিল যে কেইভেজ বলছে যে যদি তুমি জয়েন না করো আগামী কয়েকদিনের ভিতরে তোমাকে গুহা যুগে ফেরত পাঠানো হবে আর কি। তা এখন প্রশ্ন হচ্ছে যে কে আসলে কোন যুগে ফিরে গেছে? অল্প দিনের ঘটনা তো, আসলে আমাদের হিউম্যান মাইন্ড যেহেতু গোল্ডফিশ মেমোরি ক্যারি করে, সেটা আসলে খুব বেশি দিন মনে রাখে না। তো দেখেন 2001-এর ঘটনা 25 বছর আগের ঘটনা, আমাদের একদম ইয়াং ছাত্র জীবনে দেখা ঘটনাগুলো, যে রামসফেল্ড, ওলফম্যান, আপনার কন্ডোলিজা রাইস, এরপরে ডিক চেনি, বুশ, এই যে টোটাল গ্যাং, মানে আলট্রা কনজারভেটিভ ফার রাইট গ্যাং যেটা ওয়াশিংটনে আমরা দেখেছি, এই যুদ্ধগুলো করে ইরাকে অ্যাটাক করলো, আফগানিস্তানে অ্যাটাক করলো, ঘটনা ঘটেছে আফগানিস্তানে। টনি ব্লেয়ার আপনার আমেরিকাতে গিয়ে বুশকে আগে বুঝাইলো যে এটা একটা ভালো উসিলা পাওয়া গেছে, আগে আমরা সাদ্দামকে ডিল করি। দেখবেন যে ঘটনা ঘটছে, বলা হচ্ছে যে 9/11-এর সব লোকজন হচ্ছে আল কায়েদার লোক, এরা সব আফগানিস্তান বেস, কিন্তু যুদ্ধটা কিন্তু শুরু করেছে ইরাকে 2-এ, তারপরে 3-এ গিয়ে হচ্ছে কাবুলে অ্যাটাক করেছে। তাহলে আসলে, এবং একটা কথা প্রায় বলা হয়, যে দেশে মিনারেলস নাই, যে দেশে খুবই গুরুত্বপূর্ণ রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস নাই, তেল নাই, গ্যাস নাই, সেসব দেশে দেখবেন সন্ত্রাসী পাওয়া যায় না। তাহলে এমসিকিউর প্রশ্ন হচ্ছে যে আমেরিকার টেক্সট বুকগুলোতে, পেন্টাগানে, যে সন্ত্রাসী কোথায় পাওয়া যায়, আল কায়েদা কোথায় পাওয়া যাবে, তালেবান কোথায় পাওয়া যাবে, আইসিস কোথায় পাওয়া যাবে, বোকো আল হারাম কোথায় পাওয়া যাবে, এই যে যত টেররিস্ট অর্গানাইজেশন আছে, হিজবুল্লাহ, দেখবেন সব পাওয়া যাবে হচ্ছে যেখানে তেল আসে, গ্যাস আছে, অকটেন আছে, পেট্রোল আছে, গোল্ডের খনি আছে, ডায়মন্ডের পাহাড় আছে, সেখানেই শুধুমাত্র আল কায়েদাদেরকে পাওয়া যায়। দেখবেন যে অন্য কোনো গরিব দেশে যার কিচ্ছু নাই, সেখানে দেখবেন কিচ্ছু পাওয়া যায় না। পৃথিবীতে টেরোরিজমের হটবেড যদি ধরেন, ইন্ডিয়া ওয়ান অফ দ্য কান্ট্রিজ। পৃথিবীতে যদি আপনি জেনুইন একটা রাষ্ট্র গত 7 দশক ধরে ন্যূনতম 7 থেকে 9টা ফ্রন্টে মিলিটারিলি যুদ্ধ করতেছে ইন্ডিয়া, 7 সিস্টার্স থেকে শুরু করে মধ্য ভারতে, কাশ্মীরে, আপনার ওয়েস্টে, পাঞ্জাবের কোনায়, প্রত্যেকটা জায়গা যদি হিসাব করেন, মিলিটারিলি সবচেয়ে ওয়ান অফ দ্য ভায়োলেন্ট টেরোরিস্ট কান্ট্রিজ হচ্ছে ইন্ডিয়া। কখনো শুনেছেন ইন্ডিয়াতে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে? ইন্ডিয়ান ডোমেস্টিক পলিটিক্সে আছে মুসলমানদেরকে সন্ত্রাসবাদে যুক্ত করা, তারপর এই যে বিভিন্ন লটা তারা করেছে, এবং হাজার হাজার মুসলমান কিন্তু মিসিং ওখানে, কাশ্মীর থেকে ধরে এনে উত্তরপ্রদেশে জেলে আটকায় রাখছে, গুম করে রাখছে, নাই কেন? তাহলে এই যে মানে স্টোন এই যে পাঠায় দিব, কেইভে যে পাঠায় দিব,
এই রেটরিকগুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে গত 25 বছর শুধু না, তার বহু বছর আগ থেকে আমরা শুনতেছি। একসময় কোরিয়ানদেরকে বলতো স্টোন এজে পাঠায় দিব, ভিয়েতনামিজদেরকে বলতো, তখনকার আমেরিকান লিডাররা বলতো এরকম, চাইনিজদেরকে হুমকি দিত, দিয়ে এমন অবস্থা হয়েছে যে মনে করতেছে যে ডিল করতে পারবে না। এই জন্য দেখেন সে কোনো যুদ্ধ কিন্তু জেতে না, কিন্তু সে প্রত্যেকটা যুদ্ধে এমন একটা এক্সকিউজ নিয়ে বের হয়ে আসে অ্যাজ ইফ সে যুদ্ধে জিতে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পশ্চিমা অ্যালাইরা, নেটো কোনো যুদ্ধে জেতে নাই এখন পর্যন্ত, প্রত্যেকটা ইনভেশনে সে পরাজিত হয়েছে। কিন্তু আপনি দেখবেন তার মানে সে এমন একটা এক্সপোজার নিয়ে বের হয়ে আসে অ্যাজ ইফ সাডেনলি সে জিতে গেছে। এই যে কাবুল থেকে রাতের বেলা পালায়া চলে গেছে, আপনি দেখেন কোনো কোনো কথাবার্তা আছে, কোনো লজ্জা শরম আছে যে আমি একটা যুদ্ধে হারলাম? এক জায়গাতে হারার পরে কি হয়, মানুষ কিন্তু একটু সময় নেয় যে আবার একটু ম্যানুভার করব। ইরানের সেই সময়টা কত বাকি? এই জন্য হচ্ছে এই রেটরিকগুলোর হিস্টোরিক্যাল জায়গাতে আমরা বারবার দেখেছি, অমুকরে বললাম স্টোন এজে চলে যাবে, কেভ এজে চলে যাবে। সাউথ আফ্রিকাতে তেহরানের যে অ্যাম্বাসি, সেখানে একটা মজার টুইট করছে আর কি, যে রিসেন্টলি গত 1-2 সপ্তাহে পেন্টাগনে কার কার চাকরি চলে গেছে, জেনারেলদের একটা তালিকা করছে। আপনি জানেন যে সেটা সেনাপ্রধানকে ফায়ার করছে গত 2 দিন না 3 দিন আগে। এই 2-3 সপ্তাহে যে সকল সেনা অফিসার, তারপরে আর্ম ফোর্সেস সিনিয়র ম্যানেজমেন্টের অফিসার পেন্টাগনে, এইরকম জেনারেলদের একটা তালিকা দিয়ে ওখানে ইরানের ওখানে অ্যাম্বাসি থেকে টুইট করেছে, দ্য রিয়েল রেজিম হ্যাজ চেঞ্জড ইন ওয়াশিংটন। সে বলতেছে না রেজিম চেঞ্জ করবে, ইরানে তো আসলে কোনো রেজিম চেঞ্জ হয়নি। আপনি অনেকগুলো মানুষকে মেরেছেন, মারা যাওয়ার পরে কি রেজিম চেঞ্জ হয়ে গেছে? কোনো প্রতিষ্ঠান কি ডেডলক হয়ে গেছে যে আয়াতুল্লাহর অফিস এখন আর ফাংশনাল না, আপনার আইআরজিসির অফিস ফাংশনাল না, মিলিটারি অথবা আর্ম ফোর্সেস ফাংশনাল না, পুলিশ ফাংশনাল না, স্কুল ফাংশনাল না? কোনো প্রতিষ্ঠান কি ফাংশনাল না? এরকম কোনো প্রতিষ্ঠান আছে? হয়নি তো। বরং ইরান 1979 সালের পরে ইরানের জনগোষ্ঠী এই লেভেলে ইউনাইটেড কখনো হয়নি। আপনার প্রচণ্ড এই আয়াতুল্লাহ এবং এই থিও ডেমোক্রেসির অ্যাগেনস্টে কিন্তু ওখানে বিশাল একটা জনগোষ্ঠী আছে, হুজুরদেরকে পছন্দ করে না, মোল্লাদেরকে পছন্দ করে না। কিন্তু এই যুদ্ধের পরে তারাও বোরখা ছাড়া, হিজাব ছাড়া, খালি মাথায় তেহরানের রাস্তায় প্রতিবাদ করতে বের হয়ে গেছে। এবং তারা একসাথে বলছে, আমি এই অ্যাডমিনিস্ট্রেশনকে পছন্দ করি না, কিন্তু তার অপছন্দের মাধ্যমে সরায়া দেওয়ার দায়িত্ব আমার, ওয়াশিংটনের না। আমি এই যুদ্ধের সাথে একমত না, আমি ইরানের হয়ে ফাইট করব। তাহলে আলটিমেটলি কে কাকে স্টোন এজে পাঠাচ্ছে? আপনি যদি ক্ষতির মাত্রা দেখেন, পুরো ক্ষতির জায়গাতে হচ্ছে পশ্চিমা শক্তিগুলো, পশ্চিমাদের ইকোনমি। কারণ ইরান অলরেডি একটা চ্যালেঞ্জিং ইকোনমিতে আছে বহু বছর থেকে। ইরানের মুদ্রার মান কিন্তু আমাদের থেকেও খারাপ, এটার অর্থনীতির অবস্থা কিন্তু খুবই দুর্বল, যদিও জিডিপির সাইজ আমাদের থেকে অনেক বড়, কারণ তার যে রিজার্ভ আছে হিউজ, ওয়ান অফ দ্য ওয়েলথিয়েস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। ইয়েট তার অর্থনীতির এই দুরবস্থার সাথে সে কিন্তু খাপ খাওয়ায় অ্যাডজাস্ট করে একটা লাইফস্টাইল ডেভেলপ করেছে। পশ্চিমারা কিন্তু এই লাইফস্টাইলের সাথে অভ্যস্ত না। এর মধ্যে মধ্যে দেখেন যে ইরান কীরকম ডিপ্লোম্যাটিক খেলা খেলছে। বলছে না জ্বালানি যে ক্ষেত্রগুলোতে অ্যাটাক করবে, ইরান কি বলছে, গালফের প্রত্যেকটা জ্বালানি সেন্টার ঘুরায়া দেওয়া হবে, সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে। দিলে পেট্রোডলার ইকোনমি ক্ষতি হবে কার? ধরটি কিন্তু করেই যাচ্ছে। হ্যাঁ, বসে সে করে ইরান করেই যাচ্ছে। তাহলে স্টোন এই যে কারেক্টলি যেটা সাকিব ভাই বলেছে, যে কে ফিরে যাওয়ার প্ল্যান করছে? পেট্রোডলার ইকোনমি যখন কলাপস করবে, ডলারের উপর ডিপেন্ডেন্সি যখন ভেঙে যাবে। কালকে পড়লাম আপনার এই যে 1 to 5 ক্যাটাগরি করে হরমুজ থেকে যারা পার হচ্ছে ওদের কাছ থেকে আপনার বিটকয়েনে টাকা নিচ্ছে ইরান, প্রতি লিটারে $1 করে নিচ্ছে, প্রতি লিটারে $1 করে নিচ্ছে। মানে ইরান তার হিস্ট্রিতে এত পরিমাণ টাকা প্রফিট করে না অনেক দিন, সে এখন যে পরিমাণ টাকা নিচ্ছে। বিটকয়েনে ফোন করে মাইনিং, জানেন যে মাইনিংয়ে কোড নাম্বার আছে, ফোন করে তুমি কত ডলার দিবা, তোমার পেমেন্ট এত ডলার, মাইনিং করে কোড দিয়ে বিভিন্ন দেশ থেকে সে ডলারে এক্সচেঞ্জ করে আবার টাকা দেশে নিয়ে আসতেছে মুহূর্তের ভিতরে। তাহলে পেট্রো ডলার ইকোনমির যে চুক্তি 73-74 সালে হয়েছে গালফের সাথে পশ্চিমের, আমেরিকার পার্টিকুলারলি, সেই অর্থনীতি তো ধসে যাচ্ছে। সেই অর্থনীতি ধসে গেলে ডলার ইকোনমিও কলাপস করবে। আমেরিকার অস্ত্র কি সারা দুনিয়াতে? 2টা অস্ত্র তার যে সুপার পাওয়ারশিপ চলছে, একটা হচ্ছে তার ডলার ইকোনমি, তার এই কাগজ বেচে, ফেক কাগজ দিয়ে সারা দুনিয়াতে মাস্তানি করে, আর দ্বিতীয়ত হলো অস্ত্র ব্যবসা। দুইটাই F-35কে তারা তো পূজা করত। এই জিনিস মানে এটার মানে আমি তো সায়েন্স অত ভালো বুঝি না, এটার এন্টি রাডার সিস্টেম তার ইনগ্রেইন করা আছে যে তাকে রাডার সিস্টেম ধরতে পারে না। কিন্তু ইরানিয়ানরা দেখেন তাকে আউট স্মার্ট করে ফেলেছে।
তাপ যেটা তৈরি করে, যে হিট যেটা তৈরি করে সে যাওয়ার কারণে হিটকে ডিটেক্ট করতে পারে বায়ুমণ্ডলে, সেটা আবার তার কাছে সে জিনিস তৈরি করে ফেলেছে, তার এই পরিমাণ প্রযুক্তি আছে, ওটা দিয়ে সে F-35 ধ্বংস করে দিয়েছে। তাহলে আপনি যদি আপনার ডলার যদি কম্প্রোমাইজ করে পেট্রোডলার ইকোনমিতে, আপনার মিলিটারি মাইট ইতিমধ্যে হুমকির মুখে পড়ে গেছে, চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। তাহলে আমেরিকান সাম্রাজ্যবাদীর যে দুইটা প্রধান অস্ত্র, তার মুদ্রা এবং তার অস্ত্র, এই দুইটা জিনিস ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। প্রশ্নবিদ্ধ হওয়া মানেই হচ্ছে যে আমেরিকা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে প্রাতিষ্ঠানিকভাবে যে পৃথিবীর একমাত্র বস আকারে হাজির হয়েছিল, সেইটা দুনিয়ার মানুষের মনস্তত্ত্বে আর নাই। এখন দেখেন, স্ট্রেট অফ হরমুজের টাকা কিন্তু পুরোটা চাইলে ইরান নিতে পারত, সে টেকনিক্যালি ওমানকে এটার সাথে ইনভলভ করে ফেলছে। এবং আরও দু একটা কান্ট্রি, মানে কমেন্টেটররা বলছে মোস্ট লাইকলি কাতার, তারা এটার সাথে চুক্তিতে ইনভলভ হয়ে যাচ্ছে। ইটালির লোকজন ইতিমধ্যে অ্যাক্টিভলি যোগাযোগ করতেছে আপনার ইরানের সাথে, ফ্রান্স অলরেডি যোগাযোগ করতেছে, ইউকে যোগাযোগ করতেছে। আপনি দেখেন যে এম্পায়ার কিভাবে ধসে পড়ে যায়, একটা একটা করে খোসার মতো করে পড়ে যাচ্ছে। এই ফোর্সগুলো যখন আপনার বিকল্প মুদ্রায় লেনদেন করা শুরু করবে, তখনই দেখা যাবে যে আপনার সাম্রাজ্যবাদের পতনের বিকল্প অর্থনীতি তৈরি হয়ে যাবে দুনিয়াতে। আমি আপনার কাছে আবারও আসবো। এই জন্যই হয়তো বলা হচ্ছে যে আসলে এইভাবে চলতে থাকলে বা ডলারের দাম যদি আরো বাড়তে থাকে, আমেরিকার এই অবস্থা চলতে থাকে, তাহলে তো ট্রাম্পের রেজিমই উল্টো চেঞ্জ হয়ে যাওয়ার একটি কথা আমরা শুনছি। আরেকটি কথা বলছিলেন ব্যারিস্টার ফুয়াদ, তিনি বলছিলেন যে এই যুদ্ধটা আসলে ইরানকে ইউনাইটেড করেছে আগের থেকে। আমি সেই একটু উল্লেখ করতে চাই, ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী একটি রূপরেখা দিয়েছেন কিভাবে যুদ্ধ শেষ করা যেতে পারে। বাস্তবে যে কোনো যুদ্ধবিরতি হবে অত্যন্ত ভঙ্গুর, কারণ মৌলিক মতপার্থক্যগুলো অমীমাংসিত থেকে যাবে, ফলে পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাসও দূর হবে না। সামান্য ভুল হিসাব বা রাজনৈতিক সুযোগ সন্ধানী মনোভাবই আবার সংঘর্ষকে জ্বালিয়ে দিতে পারে। 28 ফেব্রুয়ারি থেকে প্রতিদিন রাতেই দেশ জুড়ে বিপুল সংখ্যক মানুষ সমবেত হয়ে আগ্রাসনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। তাদের কণ্ঠে আওয়াজ উঠছে, কোনো আত্মসমর্পণ নয়, কোনো আপোষ নয়, আমেরিকার বিরুদ্ধে লড়াই চলবে। আপনি এই পুরো বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? এক, ইরান ইউনাইটেড হয়ে গেছে আগের থেকে অনেক বেশি, আরেকটি হচ্ছে যে আমেরিকার যে অবস্থা আমরা দেখছি। প্রথম কথা, অবশ্যই যেটা আমরা বুঝি যে ইরানে অ্যাবাউট 20% মানুষ বিপ্লবের সাথে এখনও বিপ্লবকে খুব নিবিড়ভাবে সমর্থন করে। 30% মানুষ, আমরা মোটা দাগে বলছি, 30% মানুষ অত্যন্ত দৃঢ়ভাবে এটার প্রতি বিরোধিতা করে। আর 50% মানুষ আছে যে তারা আসলে অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে ওখানে, যে অত্যন্ত উচ্চ মুদ্রাস্ফীতি, এই জিনিসগুলোর থেকে এবং তারা যে বিশ্বায়ন থেকে বিচ্ছিন্ন, তারা এই জায়গার সমাধান চায়। অর্থাৎ তার মানে একদিক থেকে কিন্তু 80% মানুষই কিন্তু বিপ্লবের বিপক্ষে এখন আছে। এবং এখন কিন্তু একটা বিরাট অংশ কিন্তু তারা যারা জন্মেছে আপনার 79 সালের পরে, তারা তো বিপ্লবের আগের অবস্থা দেখে নাই। তো তারা সারা জীবন ধরে এই দেখে আসছে যে বিচ্ছিন্ন, এবং তারা গ্লোবের সাথে, বিশ্বায়নের সাথে তারা একসাথে হতে চায়। সো সেই দিক থেকে আমি যেটা মনে করি যে হ্যাঁ, এই যুদ্ধ হওয়াতে কয়েকদিন আগেও কিন্তু জানুয়ারিতেও কিন্তু বিশাল হয়েছে, তখন কিন্তু হাজার হাজার মানুষ মারা গেছে। এখন যেই আপনার সেটা দেখেই হয়তো ট্রাম্প উদ্বুদ্ধ হয়েছিলেন যে হয়তো এখানে কিছু করা যাবে, রাইট। কিন্তু এখন যেই আপনার রেজিমের যে অবস্থা, এখন সরকারে যারা এসেছে, কারণ উপরে তো সবাইকে মেরে ফেলা হয়েছে, সুতরাং এখন যারা এসেছে, মুজতবা খামেনির সাথে যারা আসলে কাজ করছেন, তারা কিন্তু ধরা হচ্ছে যে তারা কিন্তু আরও হার্ডলাইনার, তারা কিন্তু আরও চরমপন্থী, মানে আপনি যদি মনে করেন যে তারা আরও এবং তারা কিন্তু শক্তি ব্যবহার করতে কিন্তু আরও কম করবে আপনার, তারা কিন্তু আপোষ করবে না। সেটা কিন্তু আপনি যেমন যুদ্ধের বাইরেও দেখছেন, তারা কিন্তু জনগণের মধ্যেও তারা কিন্তু এটা জানিয়ে দিয়েছে যে কোনোভাবে যাতে কোনো ধরনের এখন বিরোধিতা করা না হয়। এটা গেল এক। সুতরাং এখানে কিন্তু আছে সেটা বিরোধিতার ব্যাপারটা। দ্বিতীয় কথা হচ্ছে, এবং তারা এটা একটা অত্যন্ত হবে, আপনার অথরিটেরিয়ান হবে, তারা অনেকটা রিপ্রেসিভ হবে। হ্যাঁ, যুদ্ধের সময় এটা হয়, যুদ্ধের সময় কিন্তু আপনি এটা করতে দিবেন না। নেক্সট কথা হচ্ছে যে আমি যেটুকু বুঝি যে ইরান কিন্তু কোনো মতেই কোনো যুদ্ধ শেষে রাজি হবে না যেখানে তাদেরকে আবার বিশ্বায়নের সাথে যোগ করা না হয়।
তারা তাদের উপরে আপনি নিষেধাজ্ঞা অর্থনৈতিক রেখে দিবেন আর আপনি বলবেন যে যুদ্ধ শেষ, আমি চলে গেলাম, তারা এটা মানতে রাজি না। সুতরাং তারা মানতে রাজি না কেন? কারণ হচ্ছে ওই যে 50%-এর কথা আপনাকে বললাম, যে যারা অর্থনৈতিক কারণে ইয়ে করছে, বিপ্লব চাচ্ছে, বিপ্লবের কর্তৃপক্ষ চাচ্ছে যে অন্তত ওই 50%-কে আমি যাতে নিয়ে আসতে পারি আমার সমর্থনের জায়গায়। সুতরাং সেই জন্য তারা এই ইয়েটা করছে। এটা হচ্ছে গিয়ে এক অবস্থা আমেরিকার। এবং তাহলে কি আমি ওই প্রসঙ্গে যাওয়ার আগে আছি, তাহলে কি ইরানের হাতেই নির্ভর করছে এই যুদ্ধের পরিসমাপ্তি? ইরানের তো কয়েকটা শর্ত আছে। আমেরিকার যেমন শর্ত আছে, ইরানেরও তেমন শর্ত আছে। আমেরিকা যেমন বম্বিং করতে পারে, ইরানও তো করতে পারে। সুতরাং আপনার আমেরিকা যদি মনে করে যে তার কি না হলে সে বম্বিং করতেই থাকবে, সেটা সে বলুক। এবং সেখানে শুধু 15টা পয়েন্টস দিয়েছে, সেটা ইয়ারা মানে নেই, মনে করেছে যেটা আনরিয়ালিস্টিক, এটা অবাস্তব। কিন্তু যদি ধরেন কথার কথা, আমি জাস্ট কথার কথা বলছি, যে যদি তারা বলে যে হরমুজ প্রণালী খুলতে হবে, আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় ইরান সে ব্যাপারে দর কষাকষি করবে যে তারা কোন শর্তে তারা এটা খুলে দিবে, তারা কোন শর্তে গালফ আরব কান্ট্রিজের সাথে সম্পর্ক করবে, তারা কোন শর্তে ইসরায়েলকে আক্রমণ করবে না। শর্ত আছে তো। এই শর্তের মধ্যে প্রথম শর্ত তো হচ্ছে যে আপনারা বারবার তাকে আক্রমণ করতে পারবেন না। এটা আপনারা 2বার করেছেন অলরেডি, এটা বারবার করতে পারবেন না। সে অবশ্য তার যে প্রক্সি আছে হিজবুল্লাহ, তার যা সহযোগী শক্তি আছে হিজবুল্লাহ এবং আপনার হামাসের বা হুতি, এদের উপরে যাতে আক্রমণ করা না হয়, ইরাকের উপরে যাতে আক্রমণ না করা হয়, এগুলোও আছে। সুতরাং এবং তারপরে তার তো এখন আপনার সে কিন্তু যেভাবে আপনি ক্ষতি বলছেন একটু আগে, আপনার আগের প্রশ্নটা ছিল প্রস্তর যুগে পাঠিয়ে দিব, সে ব্যাপারে কিন্তু সে তখন কিন্তু যুদ্ধ ক্ষতি চাইবে। তার যে ক্ষয়ক্ষতি হলো, হ্যাঁ, তার 5 দফায় তো অলরেডি আছে যে রিপারেশন, যেটা তার রিপারেশনটা তখন কিন্তু আরো বেশি। আগে আমরা ভাবতাম যে রিপারেশনটা হয়তো বা খুব সে হালকা, মানে এটাকে রেখেছে কিন্তু এটাকে খুব একটা বেশি হবে। এখন যদি এটা হয় তাহলে রিপারেশনও চাইতে পারে সে। সুতরাং আপনাকে যদি হরমুজ প্রণালী খুলতে হয় তাহলে কিন্তু অনেক কিছুই তার মানতে হবে বলে আমি মনে করি। দ্যাট ইজ ওয়্যার উই আর। হ্যাঁ, এবং সে আপনি যেমন ধরেন কথার কথা, আমেরিকা হয়তো বলবে নিউক্লিয়ার মেটেরিয়ালসের ব্যাপারে, আমি যতদূর জানি ইরান দর কষাকষি করতে এখনও রাজি আছে। কিন্তু সে যেটাতে রাজি না সেটা হচ্ছে মিসাইল টেকনোলজি নিয়ে এবং ড্রোন টেকনোলজি নিয়ে সে কোনো দর কষাকষি করতে রাজি না। অর্থাৎ সে কনভেনশনাল যে নিউক্লিয়ার ওয়ারে তার যেতে হবে এমন কোনো সে নাই এখনো। সো এই অবস্থা আমি বলবো এটা হচ্ছে গিয়ে ইরানের ব্যবস্থা। অর্থাৎ এই যুদ্ধের আগে পর্যন্ত ইরান কিন্তু হরমুজ প্রণালী কন্ট্রোল করতো না। তখন কিন্তু সে হরমুজ প্রণালী থেকে কোনো টাকা পেত না। এখন সে প্রতি জাহাজে সে তো 3 রকম সিস্টেম করেছে, যে এক ধরনের জাহাজে সে $2 মিলিয়ন করে নিচ্ছে। ফুয়াদ বললেন যে ওইটা ক্রিপ্টোকারেন্সি, কেউ বলে চাইনিজ ইউয়ানে করতে পেমেন্ট। সো এইভাবে উনি নানান যে মানে ডলার ছাড়া, ডলার কোনো পেমেন্ট ইরান নিচ্ছে না। সো এরা আগে যে অবস্থা ছিল, আগে সে তার আপনার তেল বিক্রি করতে পারতো না সে ভালো দামে, এখন সে তেল বিক্রি করতে পারছে, তার তো ওটার উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে, সে এখন তার তেলের দাম অনেক বেড়ে গেছে, তার ইনকাম অনেক বেশি ভালো হচ্ছে, সে এখন অনেক ভালো অবস্থায়। তাহলে ইরান তো চাইবে না যুদ্ধ বন্ধ করতে। ইরান যুদ্ধ না, ইরানে এখন বম্বিং হচ্ছে সেটা ইরান চায় না, কিন্তু ইরান ওই হরমুজ প্রণালী থেকে একটা টাকা নেওয়ার, তার একটা ইনকামের, এবং তার উপরে যাতে নিষেধাজ্ঞা ভয় দেখিয়ে তাকে বন্ধ করা যাবে না তাকে। এমন আমি আপনাকে এইটুকু বলতে পারি যে এই যুদ্ধের আগে ইরানের অবস্থা, অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ ছিল, এখনই তার অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, এবং যদি সে ভালো না থাকে তাহলে সে যুদ্ধ শেষ করবে না। অর্থাৎ তার অবস্থা এখন ভালো হবেই। এখন তো বলা হচ্ছে কি, এখন বলা হচ্ছে আপনার যে পৃথিবীতে আগে ছিল 3টা পরাশক্তি, তাই না? যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া। এখন বলা হচ্ছে 4র্থ পরাশক্তি হচ্ছে ইরান। কারণ ইরান 20% তেল যেখান দিয়ে যায় সেটা সে কন্ট্রোল করে। 20% পৃথিবীর 20%, এবং ওই দিক থেকে যদি আপনি হুতিদেরকে ধরেন তাহলে বাবল মানদেবে আরও 10%। তাহলে যেই দেশ 30% তেলের পরিবহন কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, তাকে আপনি একটা পরাশক্তি বলবেন না? এবং জ্বালানির সাথে সাথে অ্যামোনিয়া এবং অন্যান্য জিনিসও আছে, হিলিয়াম এন্ড অল দ্যাট, ওই যে কনডেন্সার যা আছে সবকিছু আছে। তো তাহলে আপনি তাকে একটা পরাশক্তি বলেন, সে একটা পরাশক্তি হয়ে গেছে। এখন পর্যন্ত সে একটা পরাশক্তি হয়ে গেছে এখন। সো দ্যাট ইজ ওয়্যার ইরান ইজ। এখানে হচ্ছে ইরানের অবস্থা। আর আমেরিকার অবস্থা তো অত্যন্ত খারাপ। আমেরিকার ডলারের দাম বাড়ুক আর যেটাই হোক,
আমেরিকা আসলে যেটা দেখা গেল যে আমেরিকার আসলে এটা যেটা বলা হচ্ছিল যে তার শিল্প ক্ষমতাই আর নাই, যে সে আসলে যুদ্ধ করতে পারে। সে যদি এইভাবে হয়, আমেরিকার অবস্থা তো আরেক যে ইয়েতে যাচ্ছে, এবং সেটার খারাপকে আমরা আরেকবার কথা বলতে পারি। জি, আমাকে পর্যায়ে একটা বিরতি নিতে হচ্ছে। আমাদের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমি পর্যায়ে আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। আমরা আমেরিকা নিয়ে কথা বলছিলাম, কিন্তু ইসরায়েলের অবস্থাও আমরা যতটুকু জানি, বিভিন্ন প্রতিবেদন দেখছি, সেখানে অবস্থা খুব ভালো না। তারাও রাস্তায় নামছে, তারা খুব দ্রুত চাচ্ছে যে এই যুদ্ধটা বন্ধ করা হোক। আমি একটু প্রতিবেদনের কিছু অংশ উল্লেখ করতে চাই। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর জীবনযাত্রার ব্যয় বেড়েছে ইসরায়েলিদের, ক্রমেই বাড়ছে মূল্যস্ফীতি, জ্বালানির মূল্য, খাবারের দাম, পরিবহন খরচ সবই বেড়েছে। সঙ্গে বিঘ্ন ঘটছে বাণিজ্যে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে ইসরায়েলিদের দিন রাতের অধিকাংশ সময় থাকতে হচ্ছে বাংকারে, যা তাদের উৎপাদন কমিয়ে ভোগ বাড়িয়ে দিয়েছে। উৎপাদন ব্যাহত হওয়া ও কাজ করতে না পারায় কমে যাচ্ছে ইসরায়েলিদের আয়, এর বিপরীতে বাড়ছে জীবনযাত্রার ব্যয়। এছাড়া যুদ্ধ চালাতে গিয়ে প্রতি সপ্তাহে ইসরায়েলের $300 কোটি বেশি খরচ হচ্ছে। আরেকটি প্রতিবেদন টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানা যায়, গাজা সংঘাত ও অভ্যন্তরীণ অস্থিরতার মাঝে 2023-24 সালে প্রায় 1 লাখ ইসরায়েলি দেশ ত্যাগ করেছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা থেকে এ তথ্য পাওয়া গেছে। অথচ ইসরায়েলের মোট নাগরিকের সংখ্যা মাত্র 1 কোটি। এদের মধ্যে আবার অনেকে অন্য দেশে থাকেন। ইসরায়েল সম্পর্কে আপনার বক্তব্য জানতে চাই। আপনি যখন বলছিলেন তখন আমার আহমদ সাফার কথা মনে পড়লো আর কি। আহমদ সাফা তার লেখাতে 72 থেকে 75-এর সময়ের ওই সময়টা নিয়ে লিখছে আর কি, যে আওয়ামী লীগ যখন ওঠে তখন সে নিজ দায়িত্বে একা একা ওঠে, আর বামপন্থীদের বুদ্ধিতে যখন সে ডোবে তখন সে পুরোটা মিলায় ডোবে আর কি। আপনি দেখবেন এই যে শেখ মুজিবকে দিয়ে বাকশাল করাইলো কিন্তু বামপন্থীরা, সিপিবি। 75-এ কিন্তু সবাই ডুবছে। এই সিপিবি আবার জিয়াউর রহমানের উপরে ভর করছিল, তারও অ্যাডভাইজার হয়েছে। খালকাটা খনন কর্মসূচি টসূচি দিল কিন্তু সিপিবির বামপন্থীদের আইডিয়া, চায়না থেকে বিভিন্ন বাম আইডিয়া থেকে নিয়েছে। এবারও দেখেন হাসিনা যে ডুবছে, ইনু মেনন টেনন সহ সব মিলে ডুবছে। ইসরায়েলের অবস্থা হয়েছে যে সে কিন্তু একটা স্বাধীন দেশ না, সে হচ্ছে পশ্চিমের একটা ভ্যাসেল স্টেট। মানে তার ভেসে থাকার শর্ত হচ্ছে ওয়াশিংটন এবং ইউরোপ ভেসে থাকার উপরে, তার ডুবে যাওয়ার শর্ত হচ্ছে একই শর্ত। তার নিজস্ব কোনো ইকোনমি নাই। আমি ওই অঞ্চলটা গেছি, আমি জেরুজালেমে গিয়েছি। তো খুবই মানে একটা মরুভূমি, একটা ড্রাই ল্যান্ড, পানি নাই, নদী নাই, আপনার খুবই একটা কখনোই খুবই রোমান্টিক জায়গা না। আপনি শুনলে খুশকো একটি, হ্যাঁ যতটুকু রোমান্টিক মনে হয় আর কি, যেটা হলি ল্যান্ড। হ্যাঁ, এটা মুসলমানদের তৃতীয় গুরুত্বপূর্ণ জায়গা, দ্বিতীয় কেবলা এখানে, প্রথম কেবলা এখানে ছিল জেরুজালেমে, কোরআনেও এটার ব্যাপারে আসছে। কিন্তু থাকার জন্য, বাস করবার জন্য 2026 সালে এটা খুব রোমান্টিক জায়গা না, খুবই একটা আনহেলদি একটা জায়গা বলতে পারেন আর কি, যেখানে সব কিছুতেই প্রচুর স্ট্রাগল করতে হয়। শস্য হয় না, ফসল হয় না, সব কিছু মিলায় আর কি, বৃষ্টি হয় না। তো এরকম একটা জায়গা, এবং অভিশপ্ত জায়গাও আছে আর কি। আপনার যে কওমে লুত আলাইহিস সালামের কওমকে যেটাকে আমরা এখন ডেড সি বলি, যে পুরো অঞ্চলটাকে নিয়ে আপনার উল্টে দিয়েছিল ফেরেশতারা, সেই কওমে লুতের যে জায়গাটা ডেড সি, এই সব কিছু মিলায় এই জায়গাটাকে তারা থাকার জন্য বেছে নিয়েছে কেন? কিছু মিথ্যা ডক্ট্রিনাল জায়গা থেকে। এবং এভাঞ্জেলিক্যাল খ্রিস্টান আছে আমেরিকাতে, যারা বিশ্বাস করে যে জিসাস ফিরে আসার শর্ত হচ্ছে ওইখানে আগে মেসায়া যাকে বলে ইসরায়েলিরা, ইহুদিরা, তাকে ফিরে আসতে হবে। তাকে মারবার জন্য হচ্ছে যিশু ফিরে আসবে। এই কারণে দেখবেন আমেরিকাতে একটা বিশাল সাপোর্ট বেজ আছে খ্রিস্টান নেটওয়ার্কের মধ্যে, যারা চায় ইসরায়েল রাষ্ট্র এক্সপিডাইট করুক। এটা বেঁচে থাকার শর্ত হচ্ছে তাদের আবার রিলিজিয়াস শর্ত। এই জন্য দেখবেন যে ট্রাম্পের ওখানে দেখছেন কিনা যে সব ধর্মীয় পাদ্রীরা গিয়ে, যে দেখেছি, আমরা একটু আলোচনা করছিলাম, সেটা ট্রাম্পের ধর্মযুদ্ধ, সব ধর্মযাজকরা ওখানে গিয়ে তার মাথায় কাঁধে হাত বুলায় দিচ্ছে। এখন ট্রাম্প যদি নবী হয়, এই নবীর জন্য ভেবেছিলাম যে এটা ফেক বোধহয় বা এআই দিয়ে করা, পরে জেনুইন। হ্যাঁ, তো ট্রাম্পকে নবী, সে নিজেকে নবী দাবি করতেছে, মেসায়ার মতো দাবি করে, বাইবেল হাতে নিয়ে তাকে আমেরিকাকে আবার গ্রেট অ্যাগেন করবার যে সেভিয়ার, মানে মুক্তিদূত, তার জন্য আবার দোয়া করা লাগতেছে
মানে বেচারা কি ভণ্ড নবীর অবস্থায় আছে চিন্তা করেন, যে নিজের জন্য নিজে করতে পারতেছে না। তো এই জন্য আমি বোধ করতেছি ইসরায়েলের নিজ শক্তিতে বেঁচে থাকার কোনো সামর্থ্য, ম্যাটেরিয়ালস ওই ভূখণ্ডে তার নাই। চারপাশে 350 মিলিয়ন মুসলিম, 35 কোটির উপরে মুসলমান আছে ওইখানে, এবং সে একটা হস্টাইল টেরিটরিতে থাকে, দখল করা জমি, ল্যান্ড অর্থনীতিকে সাপোর্ট করে না। আমরা পশ্চিমে দেখেছি, সাকিব ভাই জানবেন, সে পশ্চিমের প্রত্যেকটা দেশের ইকোনমির সাথে তার ইকোনমিকে ট্যাগ করে ফেলছে। যেমন সে ওখানে খুবই হাই এক্সপেন্সে একটা বেগুন প্রডিউস করবে, যেই বেগুনটা বাংলাদেশের অথবা মেডিটেরিয়ান ল্যান্ডে যদি প্রডিউস করে অনেক কম হবে, সেটা ইটালি থেকে না নিয়ে ইসরায়েল থেকে আনবে। এবং আলাদা ইসরায়েলি আপনার মানে আছে, শেলফ আছে, ইসরায়েল থেকে আসা প্রোডাক্টের শেলফ। পরিকল্পিতভাবে তার ইকোনমিকে এভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। তার ইউনিভার্সিটির ছেলেমেয়েদেরকে হাজারে হাজারে স্কলারশিপ দিয়ে ইউরোপ আমেরিকার বড় ইউনিভার্সিটিগুলোতে নেওয়া হচ্ছে, হাইটেক জব দেওয়া হচ্ছে, ট্রেন করে আনা হচ্ছে। তো এইরকম একটা অতি ডিপেন্ডেন্ট ইকোনমি আপনার স্ট্যান্ড অ্যালোন সার্ভাইভ করতে পারবে না। এই জন্য ইসরায়েল রাষ্ট্র সার্ভাইভ করবার নিজস্ব কোনো যৌক্তিকতা কারণে কোনো কারণ নাই আর কি। এটা হচ্ছে ওই যে ভারত রাষ্ট্রের মতো আর কি, দেখবেন যে ভারত সার্ভাইভ করার মতো কোনো দেশ না। এই ব্যাপারে কিন্তু আপনার 40s প্রচুর আলোচনা হচ্ছিল ব্রিটিশদের সাথে, যে রাষ্ট্র তোমরা চাচ্ছ নেহেরু এবং কংগ্রেসের সাথে, এই রাষ্ট্র সার্ভাইভ করবে না। এখানকার যে কাস্ট সিস্টেম আছে, এখানে ধর্মীয় যে বিভেদ আছে, এই বিভেদের কারণে ভারত রাষ্ট্র সার্ভাইভ করবে না। তো এই বাস্তবতায় আমি বোধ করছি যে ইসরায়েলটা অটোমেটিকলি আপনার ইউরোপ এবং আমেরিকার সাথে ধসে পড়ে যাবে। তার একসময় বস ছিল হচ্ছে লন্ডন এবং ব্রাসেলস, ইউরোপ ছিল, এখন তার বস পরিবর্তন হয়ে আটলান্টিকের ওই পারে চলে গেছে। এবং এই পুরো প্রকল্পকে টিকিয়ে রাখবার জন্য যে ফেক ইকোনমি দরকার ছিল, এইটা ওয়াশিংটনের জায়গা থেকে আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আপনি শ্যাডো থেকে এই দেশ আর বাঁচায় রাখতে পারবেন না। আমেরিকাতে কংগ্রেসের আইন পর্যন্ত আছে, ইসরায়েলের অর্থনীতি, ডিফেন্স, মিলিটারি, হাবি জাবি, এটা বাঁচায় রাখাটা আমেরিকার দায়িত্ব, এই মর্মে আইন আছে। যেভাবে শেখ মুজিবের প্রত্যেক পরিবারের সদস্যদেরকে বাঁচায় রাখার জন্য আমাদের উপর একটা আইন চাপায় দিয়েছে না, যে আমার ট্যাক্স পেয়ারদের টাকায় একটা ফ্যাসিস্ট ফ্যামিলিকে আমি বাঁচায় রাখবো। ঠিক এক্স্যাক্টলি ওইরকম একটা রিয়েলিটি এখানে এক্সিস্ট করতেছে, যে ইসরায়েল রাষ্ট্রকে বাঁচায় রাখার দায়িত্ব হচ্ছে আমেরিকান ট্যাক্স পেয়ারদের। এবার আপনি মানি ফ্লো দেখেন, গত এই গাজার যুদ্ধের সময় বিলিয়নস অফ ডলার তাকে সাহায্য নিতে হয়েছে আমেরিকা থেকে, এবং এটা এই আকারে যায় যেটা কংগ্রেসে পর্যন্ত আলোচনা হয় না। আপনি জানবেন যে সাকিব ভাই জানবেন যে কংগ্রেসে যে কোনো দেশে এইড দেওয়ার জন্য কিন্তু আপনার সিনেট কমিটি আছে, কমিটিতে ওখানে অ্যাপ্রুভাল লাগে। শুধু ইসরায়েলের ক্ষেত্রে এই এইড নিয়ে ক্রস পার্টি কনসেনসাস আছে, কোনো আলোচনা করবার দরকার নাই। যখনই প্রয়োজন মনে করা হবে প্রেসিডেন্ট আপনার এক্সিকিউটিভ অর্ডার দিয়ে টাকাটা পাঠায় দিবে। তো এইভাবে ভিক্ষা দিয়ে, এবং আমেরিকার টাকার সোর্স কোথায়? কাগজ তো এগুলো, এই যে ডলার পাঠাচ্ছে ইসরায়েলে, এই ডলারটা কোথায়? এটা তো এক্সিস্ট করে না। তার এই ডলারের এগেনস্টে তার 40 ট্রিলিয়ন ডেট, তার জিডিপির 100%। আমেরিকার জিডিপির 100% হচ্ছে ডেট। তুলে এইরকম একটা ডেট বেজ ইকোনমি কাগজ ছাপায় আর একটা দেশকে বাঁচায় রাখবে, মানে এটা অবস্থাটা এমন হয়েছে যে আপনি এত মুমূর্ষ, আপনার শরীরে রক্ত নাই, তারপরও আপনি রক্ত দান করছেন আর একজনকে, যেটা আপনি আইনগতভাবে বাধ্য ওই রক্তটা দিতে। এইরকম একটা অর্থনীতির জালে হচ্ছে এখন পশ্চিমারা ফেসে গেছে, এবং এই ফেসে যাওয়াটা বেশি দিন সার্ভাইভ করবে না। ইউরোপ আমেরিকাতে জুইশদেরকে পারসিকিউট করার কিন্তু 1000 বছর ইতিহাস আছে। তারা যে পরিমাণ মেরেছে, তাদেরকে হত্যা করেছে, জেনোসাইড করেছে, জাহাজ ভর্তি করে ইহুদিদেরকে আটলান্টিকে ভাসায় দিছে, ডুবায় দিছে। এই ঘটনাটা আবার ফিরে আসবে, কারণ ইহুদি বিদ্বেষ, যেটাকে সোকল অ্যান্টিসেমিটিজম বলছে, জেনুইনলি বাড়তেছে সমাজের ভিতরে। তারা যে ব্যাড ইনফ্লুয়েন্স করতেছে, যেটা গত শতাব্দীতে 1930s 20s জার্মানিতে তারা যে দুষ্টামিগুলো করতো, ঋণ, সুদ, ব্যাংকিং ইন্ডাস্ট্রির মাধ্যমে, মানে ঘরে ঘরে জার্মানির এসালম তৈরি করেছিল। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ওই জুইশ ব্যাংকারদের কাছে জিম্মি হয়ে গিয়েছিল, ক্ষোভ দানা বেঁধে গিয়েছিল, যেটাকে হিটলার অ্যাবিউজ করছে একটা ফ্যাসিস্ট জায়গা থেকে চিন্তা করে। তো এই জন্য এই যে অর্থনীতির যে বাস্তবতা দেখছেন না, মানে শুধু তো আপনি বলছেন যে পালাচ্ছে, ইসরায়েল ইতিমধ্যে বার করে দিয়েছে কোনো ডাক্তার, নার্স, টিচার, তারা কেউ দেশ ছেড়ে যেতে পারবে না। ইতিমধ্যে ইউরোপের দেশগুলোতে হাজার হাজার অ্যাপ্লিকেশন পড়েছে। এনএইচএসি দেখলাম আপনার ইংল্যান্ডে, যে হাজার হাজার ডক্টর, নার্স ইসরায়েল থেকে অ্যাপ্লাই করেছে এখানে চাকরির জন্য, এবং ইসরায়েল এম্বার্গো দিয়ে দিয়েছে, তারা দেশ ছাড়তে পারবে না। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এই পরিমাণ লোক, এবং ইসরায়েলের অলমোস্ট সবাই ডুয়েল সিটিজেন, তারা ইউরোপের কোনো না কোনো দেশের নাগরিক।
তো সেই জায়গাতে যদি এই পেশাজীবীরা দেশ ছেড়ে চলে যায় তাহলে আপনার দেশ কলাপস করবে তো আর কি। তো সেখানে এই বাস্তবতাটা আরো দিনে দিনে আরো বেশি প্রকট হবে, এটা আরো বেশি মানে পরিষ্কার দেখা যাবে আর কি। জি, আমি আপনার কাছে আবার আসবো। আমি সেটাই আমরা আসলে প্রতিবেদনেই দেখছিলাম যে এটি ইসরায়েলের ভেতর থেকে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিবেদন আসলে যে ইসরায়েলরা কি পরিমাণে দেশ ছাড়ছে সেটি আমরা আলোচনায় দেখছিলাম। আপনার কাছে কি মনে হয় আসলে? না, যেমন ধরেন এই যুদ্ধ যখন শুরু হয় তখন কিন্তু ইসরায়েল 3 লক্ষ সোলজারকে কল করছিল, রিজার্ভিস্টদেরকে কল করেছিল। সেই সময় কিন্তু 2 লাখ এসেছে, 1 লাখ আসে নাই। তার মানে আপনি ওখানে কিন্তু প্রায় সব ওখানে মিলিটারি ইনিশিয়াল প্ল্যান ছিল 4 লাখ কল করবে, 4 লাখ কল পরে নেতানিয়াহু 1 লাখ তারপরে কমাইছে। 1 লাখ কম এসছে। সো তারা কোথায়? তারা কি দেশের বাইরে অলরেডি চলে গেছে, নাকি তারা দেশের মধ্যে থেকেই তারা যাচ্ছে না? এবং এরপরে এখন তো লেবাননে কিন্তু যুদ্ধটা কিন্তু অনেক বেশি বিস্তারিত হয়ে গেছে এবং এইবার হিজবুল্লাহ যেরকমভাবে আপনার ওদেরকে অ্যাটাক করছে। শনিবারও বিক্ষোভ হয়েছে ইসরায়েলে, তারা যে কোনো ভাবে হোক এই যুদ্ধ বন্ধ করার জন্য চাপ দিচ্ছে নেতানিয়াহুকে। কিন্তু আমরা উল্টো ইরানিরা আবার যুদ্ধ চাচ্ছে যে আমরা ফাইট করে যাব শেষ পর্যন্ত। ইরানিরা, আমরা তো আসলে আমরা তো আর সবাইকে দেখছি না, আমরা একটা ছোট ছোট অংশকে দেখছি। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে যে যখন এই যুদ্ধটা শুরু হয় তখন কিন্তু 93%, 93% ইসরায়েলিরা এটাকে সাপোর্ট করছিল। ওখানে কিন্তু এমনভাবে আপনার যেই মিডিয়া গণমাধ্যম যেটা, সেখানে কিন্তু মিলিটারি সেন্সর আছে, ওদের মিলিটারি সেন্সররা কিন্তু সেন্সরশিপ করতে পারে, কিন্তু তারা নিজেরাই নিজেদেরকে এমনভাবে সেন্সরশিপ করছে যে গত যে 2023 থেকে গাজাতে যে আক্রমণ হচ্ছে সেটার বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ কিন্তু করা হয় নাই। এখন হচ্ছে বিধিনিষেধ উপেক্ষা করেও কিন্তু এখন তারা নামছে, কিন্তু এতদিন করা হয়নি। এবং এখন তারা যুদ্ধ যখন শুরু হয় তখন 93% কিন্তু এটার সাপোর্টে ছিল। এখন বলা হচ্ছে যে এটা এখন 78% নেমে এসছে, হয়তো আরো তাড়াতাড়ি নেমে যাবে, অন্যরা হয়তো চলে যাচ্ছে। নিষেধাজ্ঞা দেওয়া আছে কিন্তু এটার উপর। হ্যাঁ, এইসবের উপরে নিষেধাজ্ঞা দেওয়া আছে। এবং আমি মনে করি, এবং এটার কারণটা হচ্ছে যেহেতু যুদ্ধ এখন তাদের পক্ষে যাচ্ছে না, তারা প্রত্যেক দিন রাত্রেবেলা বোধহয় 10 বার করে আপনার হয় সাইরেন বাজতে থাকে, 10টা 12টা ইয়েতে আপনার স্ট্রিমে অথবা একটা প্রবাহে আপনার মিসাইল অ্যাটাক হয়। এখন কিন্তু ওদের ইন্টারসেপ্টারও আর কাজ নাই, ওদের ইন্টারসেপ্টার শেষ। সুতরাং তারা কিন্তু এগুলোকে আর থামায়ও না, সেগুলো পড়তে দেয়, খরচও মানে করতে পারতেছে না, খরচ নাই, মানে দে ক্যানট, তাদের এয়ার ডিফেন্স ওইটা যদি উপর থেকে নিয়ে না হয় তাহলে $300 কোটি উপরে বেশি তারা কিন্তু এবার $271 বিলিয়ন তাদের বাজেট করেছে তারা। আপনি মনে করেন না যে তারা তো অ্যাকচুয়ালি ফার্স্ট ওয়ার্ল্ডের মতো তাদের ইনকাম, যে কারণ অনেকগুলো কারণ বললো এবং সেটা আরো ব্যাখ্যা করা যায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে ইসরায়েলের, এবং আরেকটা জিনিস হচ্ছে যে তাদের যে একমাত্র একটা এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টও কিন্তু বন্ধ করে দিয়েছিল ওরা। বেন গুরিয়ন এয়ারপোর্টও মোটামুটি বন্ধ, একটা মাঝে মধ্যে 1-2টা ফ্লাইট যাচ্ছে, আজকে বন্ধ আছে, এই মুহূর্তে বন্ধ আছে, এখন এই মুহূর্তে বন্ধ আছে। সুতরাং তাদের উপরে কিন্তু প্রচণ্ড মানসিক চাপ চলছে। এই মানসিক চাপের ফলে তারা যে দেশ ত্যাগ করছে এবং তারা যে দেশের, এবং আমি মনে করছি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যুদ্ধটা যদি আসলে এতটা তাদের উপর আক্রমণ কিন্তু এর আগে কখনো হয় নাই ইসরায়েল, তাহলে যদি আক্রমণটা না হতো তাহলে কিন্তু তারা খুব মজা নিচ্ছিল। এবং তারা যে এত হত্যা করছে সেখানে আপনি দেখেছেন নিশ্চয়ই যে বাচ্চাদের, মানে মেয়েদের কথাবার্তা, যে ইসরায়েলিরা কিন্তু বলছে, মানে তারা কিন্তু প্যালেস্টিনিয়ানদেরকে মানুষ বলে বা আরবদেরকে মানুষ বলে গণ্য করে না, তাদের কথাবার্তা সেরকম হয় মনে হয়। সুতরাং তারা এখন যেহেতু যুদ্ধটা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যেহেতু তাদের উপর আক্রমণ করা হচ্ছে, যেহেতু উত্তর ইসরায়েলে কেউ থাকতে পারছে না কারণ হিজবুল্লাহর আক্রমণের জন্য, হিজবুল্লাহর মিসাইল ক্ষেপণাস্ত্রের আক্রমণের জন্য, সুতরাং তারা এখন দেশ থেকে পালাতে চাচ্ছে। তার মানে কি সবাই পালিয়ে যাবে? না, তারা সবাই পালাবে না। এবং তাদের মধ্যে তো গরিব ইহুদি আছে, বড়লোক ইহুদি আছে। বড়লোক ইহুদিরা পালাবে, গরিব ইহুদিরা থাকবে। মিজরাহি আছে, ওখানকার মিডল ইস্টার্ন ইসরায়েল, তাদেরকেও কিন্তু একেবারে তাদেরই আরব ব্রাদারদেরকে ঘৃণা করানো শেখানো হয়েছে। সো এটা হচ্ছে কি ইসরায়েল অবস্থা, এটা একটা ঘৃণার উপরে বেঁচে আছে এরকম একটা সমাজ, যে সমাজকে ফুয়াদ বললেন যে এটা ডিপেন্ডেন্ট, অথবা এটাকে
এক ধরনের ইয়েও বলা যায়, এটা প্যারাসিটিকও বলা যায়, যে এটা এটার উপরে ইয়ে করে, এটার উপর থেকে নেয়। কিন্তু সেটার জন্য একটা জিনিস মনে রাখতে হবে যে ইসরায়েলের সবচেয়ে বড় অ্যাসেট আমি মনে করি হচ্ছে যে এই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, সেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কিন্তু অনেক ট্রান্স ক্যাপিটালিস্ট আছে, ট্রান্স ক্যাপিটালিস্ট যারা কিন্তু পৃথিবীর আসলে মেইন পাওয়ার, যারা ট্রান্স ক্যাপিটালিস্ট, এরাই কিন্তু ইসরায়েলকে সবচাইতে বড় শক্তিটা দেয়। হ্যাঁ, সেটা ল্যারি অ্যালিসন ধরেন বা সেটা আপনি মিরিয়াম এডলম্যান ধরেন, সেটা আমরা অনেকের নামও আমরা জানি না। হ্যাঁ, সুতরাং সেই হিসাবে আমি বলবো যে ওই আর একটা শক্তি রয়ে গেছে, যে শক্তিটা কিন্তু এখনও আছে। তবে হ্যাঁ, যেভাবে যদি রাজনৈতিক সমর্থন ইসরায়েলের উপর থেকে চলে যায়, তাহলে হয়তো বা এই বিলিয়নিয়ারদের ক্ষমতাও আস্তে আস্তে কমে আসবে বলে মনে করা হয়। তবে আমি মনে করি যে ইট উইল টেক এ লং টাইম, এটা কিন্তু একদিনে হবে না, এটা অনেক সময়ের ব্যাপার বলে আমার মনে হয়। জি, এবার একটু অন্যদিকে আসতে চাই। আমরা জানি যে পাকিস্তানে জ্বালানি সংকট চলছে, সেখানে বিক্ষোভ হয়েছে এবং সেই বিক্ষোভের পরিপ্রেক্ষিতেই শাহবাজ শরীফ ঘোষণা দিয়েছেন যে পাকিস্তানে অন্তত 1 মাস গণপরিবহনে ফ্রি যাতায়াত করা যাবে, কোনো ইয়ে লাগবে না। তা আমাদের আজকেও দেখলাম অর্থমন্ত্রী এই বিষয় নিয়ে কথা বলেছেন যে জ্বালানি সংকট সামনে, এটা কি প্রভাব পড়তে পারে। আপনার কাছে কি মনে হয়, আমাদের প্রস্তুতি আসলে কেমন? ইকোনমিস্টে দেখলাম আপনার, তারা যে এনার্জি ক্রাইসিসের যে ম্যাপটা করেছে, কোন কোন দেশগুলো এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, যারা যুদ্ধের অংশীদার না। সেখানে আপনার দেখলাম যে পাকিস্তান প্রায় টপে 1, 2, 3-এর মধ্যে আছে। পাকিস্তান, জর্ডান, সোমালিয়া, এই রকম দেশগুলো। বাংলাদেশের র্যাঙ্ক দেখলাম সম্ভবত 8, অষ্টম সম্ভাবনাময় ক্ষতির ঝুঁকির মধ্যে পড়বে। এবং এটার অনেকগুলো যুদ্ধের অনেকগুলো দিক আছে। একটা তো হচ্ছে জ্বালানির দিক, যে আমরা যেহেতু আমাদের কোনো জ্বালানি ডিপ্লোম্যাসি নাই, রেমিটেন্সের বিষয় আমাদের জ্বালানিকে সিকিউর করবার জন্য কোনো লং টার্ম দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই, নিজস্ব জায়গা থেকে জ্বালানি উৎপাদন করবার জন্য আমরা চেষ্টা করি নাই। আমরা সমুদ্র বিজয় করেছি বলে অনেক মিছিল করেছি, কিন্তু সেই সমুদ্রের 42টা না 46টা ব্লক থেকে তেল গ্যাস আহরণ করবার জন্য যে চেষ্টা করা, বাপেক্সকে যে স্ট্রেনথেন করা, সেটা আমরা কখনো করি নাই। তাহলে সব মিলায়ে ইম্পোর্ট পলিসি, এক্সপোর্টের জায়গা থেকে বিবেচনা না করা, দ্বিতীয়ত হচ্ছে যে নিজস্ব ক্যাপাসিটি না বাড়ানো, এটা একটা বড় ঝুঁকি এবং এটা ইতিমধ্যে আমরা ফেস করতেছি। দ্বিতীয়ত হচ্ছে গভর্নেন্সের প্রবলেম আছে সিরিয়াস। যতটা না ঘাটতি, যেমন ধরুন অকটেনের কোনো ঘাটতি নাই, পেট্রোলিয়ামের ঘাটতি নাই, ডিজেল মোটা দাগে এটার ক্রাইসিসটা শুরু হবে সেচ মৌসুমে, আরও মাসখানেক পরে টরে যখন আপনার ইনিটা উঠে যাবে, নতুন চাষের প্রশ্ন আসবে। এই জায়গাটাতেই আমরা এখনো গভর্নেন্স ফেল করেছি, সরকার এই গভর্নেন্স দিতে পারে নাই। এইটা একটা সিরিয়াস ঝুঁকির জায়গা। দ্বিতীয়ত হচ্ছে এইটা যখন আমরা ডিল করতে পারছি না, তখন ইতিমধ্যে রেমিটেন্সের উপরে প্রেশার বাড়বে। যদিও ঈদের আগের এই মাসে আমাদের অনেক টাকা আসছে, কারণ নর্মালি ঈদের সময় আমাদের টাকা একটু বেশি আসে সব সময়তেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার অনেকেই টাকাটা জমিয়ে রেখেছিল, ধরেন 2 মাস পরে বাড়িতে যাবে, 3 মাস পরে বাড়িতে যাবে, তারপরে হচ্ছে একটা জিনিস কিনবে, ঘর বানাবে। এই জমানো টাকাগুলো যুদ্ধের কারণে এখানে রাখতে পারবে কি পারবে না, চলে আসতে হয় কি না, অনেকেই বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমাকে যেমন অনেকে প্রবাসী বলেছে যে আমার একটা জিনিস কেনার জন্য আমি টাকা জমিয়েছিলাম, আমি টাকাটা এখনই পাঠিয়ে দিছি, কারণ আমাদেরকে এখান থেকে যখন তখন তারাই দিতে পারে, সিস্টেম না, একদম কাটি বস্তা গোল করে একবারে ফ্লাইটে উঠাই দিবে আর কি। তো সে কারণে ভালো টাকা এসছে, কিন্তু এর মানে এটা না যে আমার রেমিটেন্স ফ্লোটা ভালো থাকবে। মধ্যপ্রাচ্যে কিন্তু অনেকের চাকরি চলে যাচ্ছে। আমাদের প্রবাসী যারা যাওয়ার কথা ছিলেন, তাদের অনেকের ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, কোম্পানিগুলো হোল্ড করে রেখেছে একটু পরে আসার জন্য। যারা আছেন তাদের ওয়ার্ক পারমিট বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আপাতত হয়তো ছুটিতে আছে, বেতন ছাড়া, অল্প বেতনে, ছুটি বাড়ানো হয়েছে, এরপরে কি হবে, ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তো সেই জায়গার ঝুঁকিটা তৈরি হয়েছে। একটা হচ্ছে রেমিটেন্স, দ্বিতীয়ত প্রবাসী কর্মী না যাওয়া, যারা আছেন তারা ফিরে আসা, এগুলোর কিন্তু সোশ্যাল ইকোনমিক ইম্প্যাক্ট আছে সমাজে। এই টোটাল বিষয়টা সরকার আসলে খুব সিরিয়াসলি ভাবছে কিনা অথবা ভাবতে পারছে কিনা, তেমনটা আমার এখনো মনে হয়নি। এর কাউন্টার কনসিকুয়েন্স হচ্ছে যে এইরকম একটা রিয়েলিটিতে আপনি যখন জুন জুলাইতে বাজেট করবেন, সেই বাজেটের আগে যে ওয়েলফেয়ার প্রোগ্রামগুলো হাতে নিয়েছে সরকার, কৃষককে ঋণ মৌকুফ করে দেয়া, ইমাম মুয়াজ্জিনদেরকে ভাতা দেয়া, তারপরে হচ্ছে ফ্যামিলি কার্ড দেয়া, যেটা কোনোটাই কিন্তু আপনার পার্লামেন্টে উঠানো হয়নি।
এগুলো কিন্তু সিরিয়াস কনসিকুয়েন্স, লিগাল কনসিকুয়েন্স আছে। ফাইন্যান্স বিলে আপনি হাত দিচ্ছেন, ফাইন্যান্স বিলে হাত দেওয়ার আগে আপনার পার্লামেন্টের কনসালটেশন দরকার ছিল, বলা হচ্ছে পাইলটিং করছে, কিন্তু যে লেভেলে আপনি এটা মানে মানে ইয়ে করেছেন, ইমপ্লিমেন্ট করেছেন, এটা পাইলটিংয়ের ডেফিনেশনে পড়ে না। সব জেলায় অ্যাট এ টাইম সব জায়গাতে ডিস্ট্রিবিউট করাটা পাইলটিংয়ের ডেফিনেশনে পড়ে না। তো এই লেভেলের ওয়েলফেয়ার প্রোগ্রামের কমিটমেন্ট নিয়ে সরকারে আসছে, কিন্তু আপনি সব জায়গাতে খরচ সংকুচিত করছেন। এইটা কিন্তু পরস্পর সাংঘর্ষিক ইকোনমিক পলিসি। এরপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকে যাকে এই যে অন্ধ প্রতিবন্ধী লোক যাদেরকে নিয়ে বসাইছেন, এই লোককে দিয়ে আপনি আলটিমেটলি বাংলাদেশ ব্যাংক চালাইতে পারবেন না। ইতিমধ্যে এই যে 2,500 কোটি টাকা ঈদের আগে যে ব্যবসায়ীদেরকে দেওয়া হয়েছে দান সদকা করে, এবং এইবারই আমার ছোটবেলা থেকে বহু বছর পরে ঈদের আগে কোনো আন্দোলন সংগ্রাম দেখি নাই। আপনার মনে থাকার কথা যে এমন কোনো সোনার বাংলায় কোনো ঈদ দেখি নাই যে গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নামে নাই, ঈদের বেতন, বোনাস, ছাঁটাই টাটাই এগুলো নিয়ে কোনো শ্রমিক নেতারা আন্দোলন করে নাই। এরকম কোনো জিনিস কিন্তু আমার মনে পড়ে না। কেন হয়েছে? ওই যে 2,500 কোটি টাকার বরকত। এই বরকতের কারণে যেটা হচ্ছে, সবাইকে কেনাবেচা করে ফেলা হয়েছে। টাকাটা কোত্থেকে দিলেন? টাকা তো আমার কাছে নাই। আপনি বাংলাদেশ ব্যাংকে টাকাটা কোত্থেকে দিল? তাহলে আপনি আলটিমেটলি যে ধরনের পলিসির প্রস্তাব দিয়ে ক্ষমতায় আসছেন, যে ধরনের কাজ আপনি করছেন, দিন শেষে আপনার রিজার্ভে হাত দিতে হবে। তো রেমিটেন্স যদি কমে যায় যুদ্ধের কারণে, আর রিজার্ভ থেকে যদি আপনি কন্টিনিউ এক্সট্রা খরচ করতে থাকেন, আপনি কিন্তু পারস্পরিক সাংঘর্ষিক অর্থনীতির বাজেটের ভিতর ঢুকে যাবেন, যেটা আমার ইকোনমিকে সিরিয়াসলি প্রেশারের মধ্যে রাখবে। এই প্রেশার হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটিওয়ালা পলিটিক্যাল লিডারশিপ আমি এখন দেখতে পাচ্ছি না, স্যাডলি। তো এগুলো নিয়ে বিতর্ক হওয়া দরকার, কিন্তু সংসদে মনে হয় জুলাই সনদের বাইরে আর তেমন কোনো সিরিয়াস আলোচনা, এখন বোধহয় পর্যালোচনা এগুলো আমরা দেখতে পাচ্ছি না। সামনের দিনগুলোতে নিশ্চয়ই বিরোধী দলেরও ফেলিয়ার আছে এখানে, শুধু সরকারি দলের না, বিরোধী দলেরও সিরিয়াস ফেলিয়ার আছে, এগুলো তারা ডিল করতে পারছে না। জি, নিশ্চয়ই আমরা সামনের দিনগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা আমরা আরও দেখতে পাবো নিশ্চয়ই, এবং এখান থেকে একটি সমাধান আমরা পাবো। আমাকে শেষ করতে হচ্ছে আজকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।